আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যারাই মাছের চাষের সাথে সম্পৃক্ত আছি, সাধারণত আমরা যে কাজটা করে থাকি, আমরা দীর্ঘ একটা সময় যাবৎ একটা পুকুরে মাছের চাষ করি। সেই পুকুর থেকে সম্পূর্ণ মাছগুলো বিক্রি করে দিয়ে অনেক সময়ই আমরা পুকুরগুলোতে বিষ করে দেই। কেউ কেউ আবার আমরা গ্যাস ট্যাবলেট করে দেই। তো দর্শক, এই দীর্ঘ একটা সময় পুকুরে মাছ চাষ করার পরে গ্যাস ট্যাবলেট বা বিষ করার পরে কি আমাদের পুকুরগুলোকে একটু রেস্টে রাখার দরকার আছে? আমি বলবো অবশ্যই দরকার আছে। কি কারণে দরকার আছে সেই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে আমি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমি আশা করতেছি যারাই আপনারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন, ইনশাআল্লাহ আমার এই আলোচনাগুলো থেকে কিছুটা হলেও আপনাদের কাজে আসবে। দেখুন, এমন অনেক বিষয় আমি আমার মাছ চাষ ব্যবস্থাপনায় শিখেছি, নিজে নিজে শিখেছি। এগুলা কারো কাছ থেকে শুনে শিখিনি বা কেউ বলেও আমাকে শেখায়নি। আমি কাজ করতে করতে কাজের মাধ্যমে আমার প্র্যাকটিক্যালি শেখা হয়েছে, যেগুলো হয়তো আপনারা জানেন না। আবার এমন অনেক বিষয় আছে, যখন সারা দেশের মাছ চাষিদের সাথে আমি কথা বলি, চাষি ভাইরা এমন এমন কিছু ইনফরমেশন দেয় যেটা আমি কখনো কল্পনাই করি নাই বা যেটা আমি কখনো জানতামই না। তো যখন ওই চাষি ভাইয়ের কাছে শুনি যে চাষি ভাই বলতেছে, ধরুন উদাহরণস্বরূপ যদি বলি, কোনো একদিন রাজশাহীর পবা থেকে এক চাষি ভাই আমাকে ফোন কল করলেন। ভদ্রলোকের নাম মেবি শামসুল আলম ভাই ছিল, আমি সঠিক মনে করতে পারতেছি না। উনি অনেক বড় চাষি ছিলেন। তো যাই হোক, ভদ্রলোক আমাকে ফোন কল করে বলতেছেন যে রাজীব ভাই, একটা বিষয় কি আপনি জানেন? ক্রস কালিবাউস বা ক্রস রুই মাছ, যেটাকে আমরা বলি সাধারণত রুই মাছ এবং কালিবাউস মাছের সাথে ক্রস ব্রিডিং করে যে মাছটাকে করা হয়েছে, অনেকেই কালো রুই বলেন, অনেকেই ক্রস রুই বলেন, অনেকেই ক্রস কালিবাউস বলেন। ওই মাছটা যদি ক্যাটফিশের সাথে ছাড়া হয় তাহলে ক্যাটফিশ মাছে ভাইরাস হওয়ার প্রবণতা অনেকাংশেই বেড়ে যায় এবং ভাইরাস হওয়ার সম্ভাবনা মোটামুটি 50 থেকে 80% ভিতরে চলে আসে। তখন ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে কেন ভাই, এটা কেন হয়? তখন উনি আমাকে বললেন, দেখেন, ক্যাটফিশ ভেরি সেনসিটিভ। মাছ চাষ ব্যবস্থাপনায় যত মাছ আছে, চিংড়ি এবং ক্যাটফিশ, এই দুইটা কিন্তু খুবই সেনসিটিভ। এখন আপনি চিন্তা করে দেখুন যে ওই কোরস কালিবাউস মাছের মা থাকে কালিবাউস, বাবা থাকে রুই। এখন রুই মাছ থেকে স্পাম নেওয়া হচ্ছে এবং কালিবাউস মাছ থেকে ডিম নেওয়া হচ্ছে। ওই দুইটা অ্যাডজাস্ট করে যখন একটা মাছ তৈরি করা হচ্ছে, ওই মাছটা কিন্তু আলাদা আলাদা মাছের হরমোনে তৈরি হচ্ছে। ফলে কি হয়, ওই মাছগুলো যখন আমাদের চাষে আসে তখন ওইগুলো না লাগে রুই মাছের মতো, না দেখতে লাগে কালিবাউস মাছের মতো। এটা আলাদা ধরনের একটা মাছ হয়ে যায় এবং ওই মাছগুলোর গ্রোথও অস্বাভাবিক রকমের হয়। অনেক ক্ষেত্রে এদের গ্রোথ অনেক বেশি হয়, অনেক ক্ষেত্রে কম হয়। সেটা আসলে স্পেসিফিকভাবে বলা সম্ভব না, কারণ জাতের একটা ব্যাপার আছে, যে ব্রুডগুলো থেকে বাচ্চা করা হয়েছিল সেইগুলার একটা ব্যাপার আছে। তো যাই হোক দর্শক, তো ওই ক্রস কালিবাউস বা ক্রস রুই মাছগুলো যখন খেয়ে পায়খানা করে বা পয়নিষ্কাশনের পাশাপাশি তার দেহ নিঃসৃত যে পদার্থগুলো পানিতে মিশে যায়, সেইগুলো থেকে আলাদা আলাদা হরমোনের হওয়ার কারণে নাকি ক্যাটফিশ টাইপের মাছে ভাইরাস হওয়ার একটা প্রবণতা থাকে। তো দর্শক, পরে আমি চিন্তা করে দেখলাম, অনেক আগে, ধরুন আজ থেকে প্রায় 12-13 বছর আগের কথা বলছি, তখন মাছ চাষ সম্পর্কে এত কিছু জানাও ছিল না, আর জানার আগ্রহ ছিল প্রচণ্ড রকমের। তখন থেকেই জানতে শুরু করেছি, তবে তখন তো মাছ চাষে আমি নতুন ছিলাম। আমার মাছের চাষের জার্নিটাই মাত্র 15 বছরের। তো ওই সময় আমি অনেকবার এই ক্রস কালিবাউস আর পাবদা একসাথে ছেড়েছি, ভাইরাস হয়েছে দেখেছি। আবার অনেকবার আমি ক্রস কালিবাউস আর গুলশা ট্যাংরা ছেড়েছি, দেখতাম যে মাঝে মাঝেই ভাইরাস হতো। তো দর্শক, যখন থেকে আমি নদীর মাছ নিয়ে কাজ শুরু করলাম, যখন থেকে আমরা অরিজিনাল কালিবাউসটা নদীতে পেয়ে গেলাম, তারপর থেকে আর ওই মাছগুলো আমি কখনো চাষেও দেই নাই। আর খুব একটা ওই রকম ভাইরাসের আশঙ্কাও আমার দেখা যায়নি বা ভাইরাসের প্রকোপেও আমার পড়তে হয়নি। তো পরে আমি দেখলাম যে না, চাষি ভাই তো সঠিক কথা বলেছেন।
এই রকম খুঁটিনাটি অনেক বিষয় থাকে যেগুলো আমরা সবাই সব কিছু জানি না। দেখুন, মাছ চাষ এমন একটা কাজ, এখানে কেউ বলতে পারবে না যে আমি সব জানি। আমি বিশ্বাস করবেন কি না, আপনারা যারা নিয়মিত আমার তথ্য এবং পরামর্শ নিয়ে উপকৃত হয়ে থাকেন, বিলিভ ইট অর নট, আমার মনে হয় এখনও আমি অনেক কিছু জানি না, আমার জানার অনেক বাকি আছে। আর মাছের চাষটাই এমন, আপনি এখন শুরু করেছেন, 50 বছর পরে গিয়ে আপনি নতুন একটা অভিজ্ঞতা পাবেন। এইটাই আসলে মাছের চাষ। তো দর্শক, আমাদের মূল আলোচনার বিষয় যেটা ছিল, কেন আসলে আমরা বিষ করার পরে পুকুরগুলোকে রেস্টে রেখে দিব। প্রথমত যেটা হবে, পুকুরের তলদেশটা ভালো থাকবে। আর পুকুরের তলদেশের উপরে পুকুরের মাছ চাষ ব্যবস্থাপনা নির্ভর করে। দেখুন, পুকুরের তলদেশটা যদি ভালো না হয়, প্রথমত মাছের প্রোডাকশন ভালো আসবে না। দ্বিতীয়ত আপনি ভালো জাতের মাছ চাষ করতে পারবেন না। তৃতীয়ত পুকুরের পরিবেশ ভালো রাখতে পারবেন না। এক কথায় আমি যদি বলি যে আপনার পুকুরে আপনি মাছ চাষ করে কতটুকু সফল হবেন, এইটার মোটামুটি 50 থেকে 70% ডিপেন্ড করে আপনার পুকুরের তলদেশটা কতটুকু ভালো বা কতটুকু মন্দ সেইটার উপরে। তো দর্শক, আমরা চাইলেই যে কোনো সময়ই পুকুরটাকে মাছ চাষকালীন অবস্থাতে কিন্তু রেস্টে রেখে দিয়ে তলদেশটাকে সুন্দর করতে পারি না। কেন পারি না? দেখুন, এই পুকুরটাতে যখন মাছের কালচার হয় তখন কি হয় দেখুন, আমরা মাছকে প্রতিদিনই খাবার দেই। ওই খাবারগুলো খেয়ে মাছ পায়খানা করে, পায়খানা করে যখন তলদেশে পায়খানাগুলো চলে যায়, ওই পায়খানাগুলোকে নষ্ট করার জন্য আমরা মাঝে মধ্যেই পুকুরে হররা দেই। আবার মাঝে মাঝে আমরা নুন চুন করি, মাঝে মধ্যেই উকুননাশক, জীবাণুনাশক, নানান ধরনের ওষুধপত্র ব্যবহার করে থাকি সাধারণত আমরা। তো দর্শক, পুকুরের উপর দিয়ে মোটামুটি ভালো একটা ধকল যায়। এখন যখন পুকুরে মাছ থাকা অবস্থাতে আপনি যদি অ্যামোনিয়ার ডোজ করেন বা শত চেষ্টাও করেন পুকুরের তলদেশটাকে একেবারে সুন্দর করে ফেলবেন, এটা করাটা অনেকটাই কঠিন হয়ে যায়। তো দর্শক, এই জন্য যখন আমাদের পুকুরে আর মাছ থাকবে না, দেখুন এখন এই পুকুরটাতে আমরা বিষ করে দিয়েছি, মাছ নেই, এখন আর কোনো পায়খানা হবে না, আজে বাজে বা অবাঞ্ছিত বা অনাকাঙ্ক্ষিত কোনো কিছুই কিন্তু আর পুকুরের তলদেশে এখন যাচ্ছে না। এখন যেগুলো হবে সেগুলো হচ্ছে প্রাণীকণা, আর প্রাণীকণা খুব একটা হুমকি না পুকুরের জন্য, এটা ক্ষতিকারক কিছু না, এটা পুকুরেরই একটা অংশ বিশেষ বলতে পারেন। এটা প্রাণীকণা পুকুরের একটা গুরুত্বপূর্ণ অংশ আমি মনে করি। এটা একটা মাছ চাষের পার্ট অফ ফিশ কালচারিং বলতে পারেন। তো যাই হোক দর্শক, এখন পুকুরে মাছ নাই, পুকুরটা বিষ করে দেওয়া হয়েছে। এখন আমরা 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ পুকুরটাকে রেস্টে রেখে দিব। এই সময়ের ভিতরে আমরা মাঝে মাঝে শুধু হররাটা টানবো, এতে করে তলদেশের পরিবেশটা আরও ভালো থাকবে এবং তলদেশে যে বিষক্রিয়া বা গ্যাস এগুলো উপরের দিকে উঠে আসবে। একটা সময় পরে যখন আমরা আবার উকুননাশক করে জীবাণুনাশক করব, তারপরে আমরা নুন চুনের ডোজ করব। উকুননাশক জীবাণুনাশক এই কারণেই করব, কারণ দীর্ঘদিন পুকুরটা এইভাবে পড়ে থাকলে অবশ্যই উকুন হয়ে যাবে। উকুন হয়ে যাওয়ার পরে আমরা উকুননাশক করে দিলাম, জীবাণুনাশক করে দিলাম, তারপরে নুন চুন করে যেই উপকরণগুলো দিয়ে আমরা সাধারণত পুকুর প্রস্তুত করি সেইভাবে প্রস্তুতি করে যদি আমরা মাছের চাষ এটাতে দিয়ে থাকি, আপনারা বললে বিশ্বাস করবেন কিনা যে সাধারণত মাছ চাষে দিলে যেরকম প্রোডাকশন আসে তার থেকে অনেক বেশি প্রোডাকশন আসবে ইনশাআল্লাহ। এইটা একটা অন্যতম কারণ। এবং পুকুর রেস্টে রাখলে পুকুরের উর্বর ক্ষমতা বাড়ে। দেখুন, উর্বর ক্ষমতা বাড়া আর তলদেশটা ভালো থাকা ওই একই কথা ঘুরে ফিরে আসে। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা, যারা আপনারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন, আমি আপনাদেরকে পরামর্শ দেব, আপনারা যখন পুকুরে বিষ করেন তাড়াহুড়া করবেন না। কিছুদিন পুকুরটা রেস্টে রেখে দেন। আপনার এই উর্বর ভূমি, আপনার এই শস্য ক্ষেত বা আপনার এই কর্মস্থল, এইটাকেও আপনার একটু রেস্ট দিতে হবে, কারণ তারও রেস্টের দরকার আছে। সারা বছর তার উপরে প্রচুর ধকল যায়। এই বিষয়গুলো মেনটেন করে আমরা যদি মাছ চাষ করতে পারি তাহলে আমাদের মাছ চাষ ব্যবস্থাপনাটা ভালো হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। এবং আরও একটা বিষয় যেটা হয় দর্শক, দেখুন, আমরা যখন পুকুরটাতে মাছ চাষে দিয়ে থাকি বা কালচার যখন চলতে থাকে তখন যে কাজটা হয়, পুকুরে যখন প্রাণীকণা হয় ওইগুলো কিন্তু মাছ খেয়ে ফেলে। এখন মাছ নেই, এখন যদি মোটামুটি 10 থেকে 15 দিন পুকুরটা রেস্টে থাকে, এটার ভিতরে প্রচুর ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন এইগুলো হবে। এর ফলে কি হবে, যখন আমরা আবার মাছ কালচারে দিব, হঠাৎ করেই মাছের অস্বাভাবিক রকমের একটা গ্রোথ হবে, আমাদের খাদ্য খরচা অনেকাংশেই কমে যাবে। ধরুন এইটাতে এখন যদি আমরা মাছ চাষে দেই, সাধারণত আমাদের যেই পরিমাণ খরচা হয় বা যেই পরিমাণ খাবার আমাদের দিতে হয় তার অর্ধেকেরও কম খাবার আমাদের লাগবে।
এই ক্ষেত্রে দেখুন 10-15 দিন রেস্টে রাখার ফলে আমরা যে একটা প্রাকৃতিক খাদ্যের সাপোর্ট পাচ্ছি, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার এবং এটা আমাদের অনেক সাশ্রয় হবে এটাতে। যাই হোক দর্শক, এছাড়াও পুকুর রেস্টে রাখার ফলে সাধারণত বিশেষ কিছু মুহূর্ত থাকে মাছ চাষে, যেমন ধরুন বৈশাখ জ্যৈষ্ঠ বা ভাদ্র আশ্বিন মাসের দিকে সাধারণত আমাদের পুকুরগুলোতে দেখা যায় ঘন ঘন অক্সিজেন ফল করে, তারপরে দেখা যায় অ্যামোনিয়া ফল্ট করে বা অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়া টক্সিসিটি লেভেলে চলে যায়। দেখুন এগুলা যে কোনো কারণেই হতে পারে, তারপরেও আমি বলবো কি পুকুরের তলদেশটা যদি একটু ভালো থাকে এই সমস্যাগুলো কিন্তু কম হয়। এজন্য আপনারা চেষ্টা করবেন পুকুর প্রস্তুতি করার আগে একটু পুকুরটাকে কয়েকদিন রেস্টে রেখে দিবেন। এছাড়াও বিষ করার পরে পুকুর রেস্টে রাখলে আমাদের পুকুরের উর্বর ক্ষমতা বৃদ্ধি পায়। এটা কেমন দেখুন দর্শক, আমরা একটা সময় যখন কন্টিনিউ মাছ চাষ করতে থাকি, আমাদের চাষ ব্যবস্থাপনার ভিতরে নানান ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া আমাদের পুকুরগুলোতে আমরা বহন করি, সেগুলো আমরা অনেক সময় বুঝতে পারি না। অনেক ক্ষেত্রে দেখা যায় ওই ক্ষতিকারক ব্যাকটেরিয়ার আক্রমণে আমাদের মাছগুলোও কিন্তু মাঝে মধ্যে সংক্রমিত হয় এবং অনেক ক্ষেত্রে আমাদের মাছের নানান ধরনের রোগবালাই হয়। তো দর্শক, দীর্ঘ সময় যাবৎ মাছ চাষ করার পরে যখন বিষ করে দেই, অনেক ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়াই আছে যেটা সাধারণত ওষুধপত্র দিয়ে নষ্ট করা যায় না, তবে বিষ করে দিলে কিন্তু ওই ব্যাকটেরিয়াটা ধ্বংস হয়ে যায় এবং মোটামুটি একটা সময় অবধি যখন রেস্টে থাকে তখন উপকারী ব্যাকটেরিয়া অনেক বেশি পরিমাণে তৈরি হওয়ার কারণে অপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ অনেকাংশেই কমে যায়। তো যাই হোক দর্শক, আমাদের এই ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখতেছেন আমাদের ফেসবুক পেজটিকে আপনারা ফলো করে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। দেখুন অনেক চাষি ভাইয়েরাই আছেন যারা অনেক খুঁটিনাটি বিষয় জানেন না, হয়তো বা এই আলোচনাগুলো থেকে অনেক চাষি ভাই উপকৃত হতে পারেন, এই জন্য ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো। এবং ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের সবাইকেই বলবো আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ পাবেন ইনশাআল্লাহ, যেটাতে আপনাদের মাছ চাষ ব্যবস্থাপনার কিছুটা কাজে আসলেও আসতে পারে। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের মতে বিদায় নিচ্ছি, ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।